মন্দারমণিতে তৃণমূল নেতার মৃত্যুর রহস্য খুঁজে বার করতে বা রহস্যের কিনারা করতে সিবিআই তদন্তের দাবি করছে মৃতের পরিবার। আমার সঙ্গে জিয়াউল রয়েছেন। জিয়াউল, কেন রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে পারছে না মৃতের পরিবার? কেন তারা সিবিআই তদন্ত করছেন, মানে দাবি করছে? একদম দেখো, আদাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী আবুল নাসার গত দুদিন আগে তার বন্ধুর সঙ্গে একেবারে মন্দারমণি যায়, এমনটাই তার পরিবার দাবি করেন এবং তারপরে রাতে কথা হয় যে তিনি আর ফিরবেন না, ফলে পরের দিন সকালে ফিরবেন। কিন্তু পরবর্তীকালে তাকে আর ফোনে যোগাযোগ করা যায়নি। পরের দিন সকালে জানা যায় যে আবুল নাসারের মৃতদেহ হোটেলের ঘর থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, কিন্তু পুলিশ অসহযোগিতা করছে এমনটা পরিবারের অভিযোগ ছিল। অর্থাৎ পুলিশ যে ঘটনার মূল অভিযুক্ত তাদেরকে গ্রেফতার করলেও কিন্তু পুলিশ কিছু আড়াল করার চেষ্টা করছে, এমনটাও কিন্তু পরিবার এবং তার স্ত্রীর অভিযোগ। ফলে বাবুল নাসারের পরিবারের অভিযোগ যে তাকে সিবিআই তদন্তের উপরে ভরসা করছেন, রাজ্য পুলিশের উপরে কোনো ভরসা নেই। তার কারণ পুলিশ ওদেরকে বিভিন্ন রকম ভাবে মামলা যাতে না আর কি অভিযুক্তরা মূল অভিযুক্তরা তারা ছাড়া পায় এমন ব্যবস্থা করছেন, এমনটা অভিযোগ তুলে কিন্তু এই আবুল নাসারের পরিবার এবং আত্মীয়রা তারা কিন্তু সিবিআই তদন্তের দাবি করেন। রাজ্য পুলিশের উপর কোনো ভরসা নেই। ইতিমধ্যেই কিন্তু পুরো ঘটনাটা যে দুজনকে গ্রেফতার করা হয়েছে এবং সেই ঘরের যে ঘরের বিরুদ্ধে পাওয়া গেছিল সেই ঘরের ছবি এবং যে মহিলা একজন ছিল তার সঙ্গে তার ছবি কিন্তু ইতিমধ্যেই আমাদের হাতে, নিউজ 18 বাংলার হাতে। কিন্তু যেভাবে তাকে খুন করা হয়েছে, পুরো খুন করার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু তাকে আড়াল করার চেষ্টা করছে রাজ্য পুলিশ, এমনটা অভিযোগ তুলে সিবিআই তদন্ত দাবি করছে মৃতের আত্মীয় এবং তার পরিবারের সদস্যরা। আস্থা না রেখে সিবিআই তদন্তের দাবি করছে মৃতের পরিবার। আমাকে বলেছে যে একজন আমার ডেকেছে আমার পয়সার জন্য, আমি অনেক পয়সা পাই, আমার একটু নিয়েছ, আমি একটু যাবো। আমি বলি তাহলে তুমি যাবে, বাড়ি আসবে? তো বলে আমি একটা দিন থাকবো, তারপরের দিন রাত্রিবেলা আমি চলে আসবো। আমার সাথে কথা হয়েছে, আমার বলেছে আমি এখন যেতে পারছি না, আমি সকালবেলা তোমার কাছে চলে যাব। ওকে মার্ডার করা হয়েছে, ওর কোনো খারাপ কিছু ছিল না। তদন্ত চাই, এর শাস্তি চাই, আমি আর কিছু চাইনি। এটা একটা রহস্যজনক মৃত্যু, এটা খুন করা হয়েছে চক্রান্তভাবে, একে ফাঁস দিয়ে মৃত্যু করা হয়েছে। বিজনেস পারপাসে ও ওখানে গেছিল মন্দারমণিতে, সেখানে গিয়ে চক্রান্তভাবে 4-5 জন মিলে ওকে মার্ডার করা হয়েছে। আমরা এখন সিবিআই তদন্তের জন্যই আবেদন করছি। ডেবরায় নাবালিকাকে ধর্ষণের ঘটনায় যে অভিযুক্ত তাকে দোষী সাব্যস্ত করে তাকে 20 বছরের জেলের সাজা শোনানো হলো, অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেওয়া হলো। জেলা কোর্ট এই নির্দেশ দিয়েছে। আমার সঙ্গে রয়েছে দিগ্বিজয়, একটু ঘটনাটা জানতে চাইব। আমি দিগ্বিজয়ের সঙ্গে পরবর্তীতে আমরা যোগাযোগ করব। নির্যাতিতার পরিবারকে 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে এবং 50,000 টাকা জরিমানা দিতে হবে। যদি সেই 50,000 টাকা জরিমানা না দিতে পারে তাহলে আরও 6 মাস জেল, তার আগে 20 বছরের জেল। 4/2022 তারিখে ডেবরা থানার অন্তর্গত একটি গ্রামে যে নাবালিকা, তার বয়স ছিল তখন 10.5 বছর, বাড়িতে সে একা ছিল। সেই সময় এই আসামি ধর্ষণ করে, তাকে দোষী সাব্যস্ত করেছিল আসামি মঙ্গল মান্ডিকে। রায় ঘোষণা হয়, 20 বছরের সশ্রম কারাদণ্ড হয়েছে এবং সঙ্গে সঙ্গে 50,000 টাকা জরিমানা হয়েছে, অনাদায়ে আরো 6 মাসের জেল হয়েছে। 2 লক্ষ টাকার কম্পেনসেশনের কোর্ট আদেশ দিয়েছে। হিঙ্গলগঞ্জের খবরে নজর রাখতে হবে, তার কারণ নদীর বাঁধ ভেঙে গিয়ে সেখানে ভয়ের পরিবেশ তৈরি হয়েছে, একটা আতঙ্ক যে এবার কি হবে। আমার সঙ্গে এখান থেকে অনুপম রয়েছেন, সরাসরি একবার কথা বলবো। অনুপম, এই গৌরেশ্বর নদীর বাঁধ ভাঙার ফলে ঠিক কি হতে পারে, কি আশঙ্কা করছেন এলাকার মানুষ? দেখো অতনু, এই যে হিঙ্গলগঞ্জের যে গৌরেশ্বর নদীর যে আম্বেরিয়া এলাকা, এই আম্বেরিয়া এলাকার প্রায় 30 থেকে 35 ফুট নদীর বাঁধ ভেঙে গেছে এবং আজকেই কিন্তু ভাঙেনি, ভেঙেছে প্রায় 1 সপ্তাহের ওপরে নদীর বাঁধটা ভেঙে গেছে। গ্রামের মানুষ রীতিমতো আতঙ্কে আছে, তার কারণ এই গৌরেশ্বর নদী যখন তখন ঝড় বৃষ্টিতে বা জোয়ারের জলে কিন্তু যখন তখন এই বাঁধ ভেঙে কিন্তু প্রায় থেকে 10 থেকে 12টি গ্রাম কিন্তু জলমগ্ন হতে পারে এবং
যদি 10 থেকে 12টি গ্রাম যদি জলমগ্ন হয়, কয়েক হাজার পরিবার কিন্তু জলমগ্ন হবে, বাড়ি ছাড়া হতে হবে তাদেরকে। এবং এই আতঙ্কের জন্য কিন্তু তারা কিন্তু স্থানীয় যে পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে পঞ্চায়েতের প্রধান এমনকি বিডিও অফিসেও কিন্তু বহুবার জানিয়েছে, কিন্তু প্রায় 7 থেকে 7 দিনের ওপরেও এই ভাঙা অবস্থায় থাকা সত্ত্বেও কিন্তু সেখানে কিন্তু বাঁধ মেরামতের কাজ শুরু হলো না। এরপর আজকে এলাকার মানুষ তারা কিন্তু রীতিমতো সেই যে ভাঙা ঘটনাস্থল সেখানে গিয়ে তারা বিক্ষোভ দেখায় এবং তাদের যেটা দাবি যে অবিলম্বে এই বাঁধ মেরামতের কাজ বাঁধ মেরামত করতে হবে। এরপরে আমরা এই যে সান্ডেলবিল পঞ্চায়েত, সে পঞ্চায়েতের প্রধানের সঙ্গে আমরা যখন যোগাযোগ করি, তিনি যেটা বলেছেন যে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং অবিলম্বে এই যে বাঁধ, সেই বাঁধ মেরামতের কাজ শুরু হবে। প্রধানের কথায় কিছুটা হলেও আশ্বাস মিলছে যে হয়তো দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে। ভেঙে যাওয়ার পরেও এই 4-5 দিন হয়ে যাচ্ছে, তারপরেও কেউ আসছে না। আমরা চাইছি যে আমাদের এই সুইচ গেটের এখানটার জন্য এই যে এই সংশোধনটা তাড়াতাড়ি হোক। আমি উদ্বোধন কর্তৃপক্ষ, বিডিও সাহেব, সভাপতি এবং ইরিগেশন দপ্তরকে জানাইছি অতি বিলম্বে কাজটা শুরু হবে। তারা এই আশ্বাস দিয়েছেন। ওখানের একটা হাতল ভেঙে পুড়ে নদীর দিকে গিয়েছে, সেটাকে খুব তাড়াতাড়ি মেরামত করে দেবেন এই আশ্বাস দিয়েছে। বীরভূমের একটি স্কুলের চারপাশে একটা বাউন্ডারি পাঁচিল বানানোর জন্য তারা ক্রাউড ফান্ডিং করছে, অর্থাৎ কিউআর কোড দিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মানুষ, সর্বস্তরের মানুষের কাছে তারা টাকা চাইছে যে যাতে স্কুলের একটা বাউন্ডারি ওয়াল তৈরি করা যায়, এবং স্কুল শিক্ষকরা তারাও টাকা দিচ্ছেন। কিন্তু এই বাউন্ডারি ওয়ালের প্রয়োজন হয়ে পড়লো কেন? আর যদি বাউন্ডারি ওয়ালের প্রয়োজন হয়ে থাকে তাহলে এইভাবে ক্রাউড ফান্ডিং না করে স্কুল পরিচালন সমিতি নিজে থেকে তারা ব্যবস্থা নিয়ে তারা ফান্ড করে কেন এই বাউন্ডারি ওয়াল করছে না? জানবো। আমার সঙ্গে সুপ্রতিম রয়েছেন সরাসরি। সুপ্রতিম, হ্যাঁ দেখো, সেটা একদমই যে সিউড়ির একদম সবচেয়ে প্রাচীন স্কুল রয়েছে সিউড়ির বেড়িমাধব স্কুল। আর এই সিউড়ি রাজনগর যে রাস্তা, একদম রাস্তার ধারে এই স্কুলের মাঠ। আর এই মাঠ বাঁচাতেই কিন্তু এবার সচেষ্ট হয়েছে স্কুল কর্তৃপক্ষ। তার কারণ হচ্ছে মাঠের থাকার জন্য যে কোনো সময় স্কুলের যারা ছাত্রছাত্রী তারা কিন্তু খেলতে পারে না, যে কোনো সময় গাড়ি সেখানে ঢুকে যায়, যানবাহনের পার্কিং চলে, বহিরাগতরা ঢুকে আড্ডা মারে, সন্ধ্যেবেলায় অসামাজিক কাজকর্ম চলে। এবং সেখানে কিন্তু পরিচালন কমিটির বৈঠকে তারা সিদ্ধান্ত করা হয়েছে যে যেমন করেও স্কুলের মাঠ আগে তৈরি করতে হবে, মাঠের পাঁচিল তৈরি করতে হবে, স্কুলকে সুরক্ষিত করতে হবে। আর সেই জন্যই তারা কিন্তু ক্রাউড ফান্ডিংয়ের আবেদন করেছে। কিউআর কোড তারা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। কারণ স্কুলের যে প্রধান শিক্ষক তিনি জানিয়েছেন যে পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে তারা ইতিমধ্যে আগে জানিয়েছিলেন, সর্বশিক্ষা মিশনে জানিয়েছিলেন, কিন্তু বারবার আশ্বাস মিলেছে, কিন্তু স্কুলের এই পাঁচিল দেওয়াটা কিন্তু এখনো পর্যন্ত হয়নি, যার জন্য কিন্তু স্কুল নিরাপদ নয় এমনটাই কিন্তু তারা মনে করে এই ক্রাউড ফান্ডিং তারা কিন্তু আবেদন করেছেন। এবং তারা বারবার চাইছে যে কোনো সময় যানবাহন ঢুকে পড়লে ছাত্রছাত্রীরা খেলতে পারে না মাঠের মধ্যে, রাত্রেবেলায় সেখানে অসামাজিক কার্যক্রম হয়, যে কোনো সময় যে কোনো মানুষ ঢুকে ভেতরে আড্ডা মারে। অর্থাৎ স্কুলের মাঠকে বাঁচানোর জন্য, স্কুলের ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখার জন্যই তাড়াতাড়ি যাতে এই দেওয়াল নির্মাণ করে যায়। মাস্টারমশাইরা যারা রয়েছেন তারাও কিন্তু টাকা দিয়েছেন এবং তাদের টাকাতেই প্রথমে কাজ শুরু হবে এবং তারপরে যদি জনগণ সাহায্য করে সেই টাকাতেই কিন্তু মাঠ তৈরি, এই প্রাচীর তৈরি হবে, এমনটাই কিন্তু স্কুল কর্তৃপক্ষ আশা করছে। মেন রোডের ধারে প্রায় 1000 ফুটের কাছাকাছি দেওয়াল বিলীন হয়ে গেছে এবং এর ফলে বহিরাগত বড় ট্রাক থেকে শুরু করে সবকিছুই স্কুলের মাঠে ঢুকে যাচ্ছে। বিভিন্ন ধরনের মানুষজন দিনে এবং রাতে তারা নানান ধরনের উৎপাত করছে। এস্টিমেটও হয়েছিল, পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদ থেকে প্রায় 1 কোটি টাকার এস্টিমেট ছিল। সেই এস্টিমেট টাকাটা আমাদের কাছে আসেনি। আমাদের প্রশাসনের উচ্চ স্তরে সর্বশিক্ষা মিশনের একটি প্রকল্পে এইটা দিয়েছিলাম, যে ইচ্ছাটা সেটা বাস্তবায়িত হচ্ছিল না বলে আমরা জনসাধারণের কাছে আবেদন করছি, তারা যদি একটু এগিয়ে আসেন, আমরা এইভাবেই এই সাহায্য নিয়ে আমরা দেওয়ালটা তুলতে চাইছি। অবশ্য সাধুবাদ জানাচ্ছি। এটা প্রশাসন ডিসিশন না হয়েছে একটা, যে স্কুলের মাঠটা দীর্ঘদিন ধরে অবহেলিত পড়ে আছে, অনেক অসামাজিক কাজকর্ম চলছে, মাঠটাকে যাতে রক্ষা করা যায় সেই উদ্দেশ্যে উদ্যোগটা নিয়েছেন। বিশেষ করে উদ্যোগটা নিয়েছেন বেনারস স্কুলের শিক্ষকরা। বলছি, এই প্রাচীন স্কুল এটাকে রক্ষা করার জন্য শহরবাসীরা কতটা এগিয়ে আসবে বলে আপনার মনে হয়? আশা করি এগিয়ে আসা উচিত, কারণ সিউড়ি শহরের মাঝখানে একটি মতো মাঠ আছে। এই সময়টা যেন মেলার মরশুম, আর শান্তিনিকেতন অপেক্ষা করে থাকে পৌষের জন্য, পৌষ মেলার জন্য। আজ থেকে পৌষ মেলা শুরু হয়ে গেল, সকালে বৈতালিক এবং তারপর মেলা শুরু। ঠিক কী কী থাকছে এবারের পৌষ মেলা একটু অন্যরকম, কারণ 4 বছর পর বিশ্ববিদ্যালয়ের পৌষ মেলা, এই পৌষ মেলা। আমি একটু ইন্দ্রজিতের সঙ্গে সরাসরি কথা বলবো। ইন্দ্রজিৎ, এবারের পৌষ মেলা 4 বছর পর বোধহয় আরেকটু বেশি আবেগতাড়িত হয়ে পড়বে না প্রবীণ আশ্রমিক যারা রয়েছেন
তারা। দেখো একদমই ছাত্রছাত্রী থেকে শুরু করে প্রবীণ আশ্রমিক যারা রয়েছে শান্তিনিকেতনে বা যারা পর্যটকেরা আসছে, তারা সকলেই কিন্তু একটা জিনিসই জানাচ্ছে যে দীর্ঘ 4 বছর পর বিশ্বভারতী এবং শান্তিনিকেতন ট্রাস্ট কিন্তু যৌথ উদ্যোগে মেলা করছে। আর সর্বোপরি কি ওয়ার্ল্ড হেরিটেজ ঘোষণা হওয়ার পর কিন্তু এই প্রথম বিশ্বভারতী তার পৌষ মেলা সেটা করছে। আর তাতেই কিন্তু পর্যটকের ঢল ইতিমধ্যেই শান্তিনিকেতনের যে পৌষ মেলা, সেই পৌষ মেলায় ভিড় হয়ে গেছে ইতিমধ্যেই। যে বাইরে থেকে বহু পর্যটকরা আসছে, পাশাপাশি এই বোলপুর বা আশেপাশে বা বীরভূমের বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর পর্যটক কিন্তু ইতিমধ্যেই শান্তিনিকেতনের যে পূর্বপল্লীর মাঠ, সেই মাঠে এসে হাজির হয়েছে। এবং এই যে 6 দিন, এই দীর্ঘ 6 দিন ধরে কিন্তু এই পৌষ মেলা চলবে, এমনটাই কিন্তু বিশ্বভারতী সূত্র মারফত বিশ্বভারতী মারফত জানা গেছে। এবং এই 6 দিন পরে কোনো ভাঙা মেলা থাকবে না, এমনটাও কিন্তু বিশ্বভারতী জানিয়ে দিয়েছে, যাতে কোনোভাবে এই মেলার প্রতি যাতে যে গ্রিন ট্রাইব্যুনালের রায় রয়েছে, সেই রায় যেন লঙ্ঘিত না হয় তার দিকেও নজর রাখছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। ধন্যবাদ। সকাল থেকে তো আমরা প্রথমেই এসেছি ছাতিমতলায় প্রোগ্রাম দেখতে, তার আগে বৈতালিক হয়েছে। তো খুশি মানে প্রচণ্ডই খুশি, 4 বছর পর আবার সেই রকমভাবে জাঁকজমকপূর্ণভাবে মেলা হচ্ছে। মানে এটা তো বিশ্বভারতী স্টুডেন্ট বা আরও আশেপাশে মানুষদের জন্য তো এটা সত্যিই খুব আনন্দকর জিনিস।